আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেট। খামেনিকে মরণাস্ত্র উপহার দিল পুতিন। রাশিয়ার সুপার অস্ত্র হাতে পাচ্ছে ইরান। তেহরানের হাতে এখন রুশ R-37M ক্ষেপণাস্ত্র, বিপাকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। পাকিস্তানি সেনাদের ব্যাপক হামলা, ভারতীয় 23 জঙ্গিকে খতম করল সেনারা, অভিযান চলছে। রুশ Su-57 চেকমেট যুদ্ধ বিমান পরীক্ষা শুরু, আরো শক্তিশালী হচ্ছে রাশিয়া। চুলের মুঠি ধরে টান, ভাইকে দেখতে যে পুলিশের হাতে নির্যাতিত ইমরান খানের বোনরা। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সাফল্যের গুণগান মার্কিন কংগ্রেসের প্রতিবেদনে। ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা, পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীর সতর্ক বার্তা। পশ্চিম তীর ফিলিস্তিনিদের উপর হামলাকারী ইসরায়েলিদের বিচারের ঘোষণা নেতানিয়াহুর। নিউ ইয়র্কে এলেই নেতানিয়াহুকে গ্রেফতারের অঙ্গীকার পুনর্ব্যক্ত মেয়র মামদানির। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। খামেনিকে মরণাস্ত্র উপহার দিল পুতিন। রাশিয়ার সুপার অস্ত্র হাতে পাচ্ছে ইরান। তেহরানের হাতে রুশ R-37M ক্ষেপণাস্ত্র, বিপাকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত দিচ্ছে নতুন এক সামরিক চুক্তি। সামরিক বিশ্লেষকদের দাবি, পরমাণু অস্ত্র বহনে সক্ষম প্রায় 50টি রুশ নির্মিত Su-35 যুদ্ধ বিমান খুব শিগগিরই ইরানের হাতে পৌঁছাতে যাচ্ছে। আর সেগুলো আসছে রাশিয়ার অন্যতম ভয়ঙ্কর দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র R-37M দিয়ে সজ্জিত হয়ে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এই অস্ত্র ইরানকে তার সীমান্তের বহু বাইরে থাকা শত্রু বিমান লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম করে তুলবে। R-37M ক্ষেপণাস্ত্র 300 কিলোমিটারের বেশি দূরে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে এবং সর্বোচ্চ যা শব্দের চেয়ে 6 গতিতে ছুটে গিয়ে লক্ষ্য বস্তু ধ্বংস করতে পারে। ইরানের হাতে এই সক্ষমতা পৌঁছে গেলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ পরিকল্পনা আরো জটিল হয়ে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। কারণ নতুন ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান সীমান্তে না গিয়ে শত্রু যুদ্ধ বিমান ধ্বংস করতে পারবে। বিশেষ করে সিরিয়া, ইরাক এবং পারস্য উপসাগরীয় আকাশসীমায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর কার্যক্রম এখন আরো বেশি ঝুঁকির মুখে পড়তে পারে। ইতিমধ্যে পরমাণু কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রে রয়েছে ইরান। এর মধ্যে পরমাণু অস্ত্র বহনে সক্ষম রাশিয়ার Su-35 যুদ্ধ বিমান এবং R-37M মিসাইল যুক্ত হওয়া মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্যে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই সুপার অস্ত্র ইরানকে কেবল আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে না, বরং আক্রমণাত্মক সক্ষমতাও বহুগুণ বাড়িয়ে দেবে, যা ইসরায়েলকে প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনায় বাধ্য করতে পারে। সাম্প্রতিক বছরগুলোয় পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ও ইরান পরস্পরের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা দ্রুত বাড়িয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় ইরানি ড্রোন ব্যবহারের পর এবার Su-35 এবং R-37M এর সম্ভাব্য সরবরাহ সেই সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন পর্যবেক্ষকরা। ওয়াশিংটন এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই সম্ভাব্য অস্ত্র চুক্তিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ইসরায়েলও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এই ক্ষেপণাস্ত্র সরাসরি তাদের যুদ্ধবিমান নির্ভর হামলা কৌশলকে চ্যালেঞ্জ জানাতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা তাই আরো উস্কে দিয়েছে রাশিয়ার এই সুপার অস্ত্র সরবরাহ। এটি কেবল তেহরান নয়, পুরো অঞ্চলকে নতুন এক সামরিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে পারে। পাকিস্তানে বড় ধরনের সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে সেনারা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুটি পৃথক অভিযান চালায় তারা। এতে 23 ভারতীয় সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির আইএসপিআর বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ওই সন্ত্রাসীদের বিদেশি মদতপুষ্ট দাবি করছে পাকিস্তান। আইএসপিআর আরো জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে বাজাউরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে সাজ্জাদ আবাজুর নামে এক কমান্ডার সহ 11 সন্ত্রাসী
নিহত হয়। অপরদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্ন বিভাগে অভিযান চালিয়ে 12 সন্ত্রাসীকে হত্যা করা হয়। ওই এলাকায় আর কোনো সন্ত্রাসী আছে কিনা সেটি নিশ্চিতে অভিযান অব্যাহত আছে। এর আগে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে 15 জন নিহত হয়। এই তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায় 15 ও 16 নভেম্বর উত্তর পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর প্রথম গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান চালায়। এতে তালেবান সংগঠন তেহরিকে-ই-তালেবান পাকিস্তানের নেতা আলম মেহসুদ সহ 10 জন নিহত হন। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায়, যেখানে আরো 5টি জঙ্গি নিহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এলাকায় আর কোনো খারেজি থাকলে তাকে নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে। চেকমেট কোড নামে পরিচিত রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান Su-57 এর প্রথম উড্ডয়ন 2026 সালের প্রথম দিকে হবে। দুবাই এয়ার শো 2025 এর ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে রোস্টেক স্টেট কর্পোরেশনের সিইও সের্গেই চেমেন্স। রাশিয়ার সরকারি বিমান নির্মাণ প্রতিষ্ঠান সুখোই নির্মিত এই বিমান শীঘ্রই প্রাক উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করবে বলে জানিয়ে তিনি বলেছেন, একটি নতুন বিমান তৈরি করতে গড়ে 10 থেকে 15 বছর সময় লাগে। এখনো খুব কম সময় কেটে গেছে। বিমান এত তাড়াতাড়ি জন্মায় না, 9 মাসের মধ্যে বাচ্চা জন্মাতে পারে। আমাদের বিমান ইতিমধ্যেই প্রায় ফ্লাইটের পর্যায়ে রয়েছে। চেমেন্স আরো বলেছেন যে রোস্টেক বিমানের উপর কাজ চালিয়ে যাচ্ছে, বিশ্বাস করে যে এটির চাহিদা থাকবে। এটি এর সমকক্ষ অন্যান্য বিমানের তুলনায় অনেক সস্তা এবং আমি মনে করি এর অস্ত্রশস্ত্র, আকাশ এবং স্থল লক্ষ্যবস্তু উভয় ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সবকিছু পরিচালনা করার জন্য যথেষ্ট হবে। দক্ষতা, দাম এবং মানের দিক থেকে আমি মনে করি এটি বেশ ভালো হবে। সুখোই কর্তৃক নির্মিত পঞ্চম প্রজন্মের হালকা কৌশলগত বিমান চেকমেট প্রথম ম্যাক্স 2021 বিমান প্রদর্শনীতে উপস্থিত হয়েছিল। একই বছর দুবাই 2021 বিমান প্রদর্শনীতে ফাইটার মডেলের বিদেশি উপস্থাপনা হয়েছিল। রোজোবরেনেক্সের সিইও আলেকজান্ডার মিয়েকেভ পূর্বে বলেছিলেন যে চেকমেট অন্যান্য দেশের অংশীদারদের সাথে একটি নতুন বিমানের যৌথ উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। Su-57 এর আনুমানিক খরচ প্রায় $3 কোটি, যা এর সমকক্ষ মার্কিন F-35 এর বিমানের তুলনায় অনেক কম। অধিগ্রহণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ এবং অবকাঠামো পর্যন্ত খরচও উল্লেখযোগ্যভাবে কম। এই দাম চেকমেটকে বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান করে তোলে এবং এর রসদ ও মডিউলার ডিজাইনের সরলতা বিশেষ করে সেই দেশগুলির জন্য উপযুক্ত যাদের বিশাল সামরিক বাজেট নেই। এদিকে শাহবাজ শরীফের আমলে পাকিস্তানের মেয়েদের প্রতি ন্যূনতম সৌজন্য দেখানো হচ্ছে না। নারী বিদ্বেষী পুলিশের বর্বরতা আর অসভ্যতার হাত থেকেই রেহাই পায়নি দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 3 বোন আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খান। গতকাল মঙ্গলবার রাতে আদিয়ালা জেল চত্বর থেকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেছেন পুলিশ। ইতিমধ্যেই পুলিশের ওই বর্বর আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মহিলাদের প্রতি পুলিশের এমন আচরণ নিয়ে সরব হয়েছে মানবাধিকার কর্মীরা। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকেই আদিয়ালা জেলে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খান। আদালতের তরফ থেকে সপ্তাহে একবার করে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু আদিয়ালা জেল কর্তৃপক্ষ ওই নির্দেশ মানছে না বলে অভিযোগ পাকিস্তান তেহরিকে ইনসাফের শীর্ষ নেতাদের। কারা কর্তৃপক্ষের গাজওয়ারির প্রতিবাদে গতকাল মঙ্গলবার আদিয়ালা জেলের বাইরে ধর্মঘটে বসেন পিটিআই নেতা কর্মীরা। ওই ধর্নায় হাজির ছিলেন পিটিআই সুপ্রিমো ইমরান খানের 3 বোন আলিমা খান, নওরিন নিয়াজি এবং উজমা খান। গভীর রাতে হিংস্র জানোয়ারের মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। সমাজ মাধ্যমে পিটিআইয়ের তরফে পোস্ট করা ভিডিওতে দেখা যায় নওরিন নিয়াজিকে ধরে বসে আছেন ইমরানের বাকি 2 বোন আলিমা এবং উজমা। তাদের ঘিরে আছেন দলীয় কর্মীরা। নওরিন রীতিমতো কাঁপছেন। ভিডিওতে নওরিনকে বলতে শোনা যায়, পুলিশ কর্মকর্তারা তার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে জোর করে মাটিতে ফেলে দিয়েছে। আমি কিছুই বুঝতে পারিনি, এখনো বুঝতে পারছি না এখানে ঠিক কি ঘটছে। শুধু ইমরান খানের 3 বোন নয়, খাইবার পাখতুনখাওয়ার স্থানীয় সরকার মন্ত্রী মিনা খান আফ্রিদি, MNA শহীদ খট্টক এবং অন্যান্য মহিলা কর্মীদেরও পুলিশি নির্যাতনের শিকার হতে হয়েছে।
মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক প্রতিবেদনে চলতি বছরের মে মাসে 4 দিনের সংঘাতে পাকিস্তানের সামরিক সাফল্যের কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন। যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন মঙ্গলবার কংগ্রেসে এই প্রতিবেদন জমা দেয়। যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য সহযোগিতার নিরাপত্তা সংক্রান্ত প্রভাব বিশ্লেষণ করাই কমিশনটির কাজ। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের 4 দিনের যুদ্ধকালে পাকিস্তান যে সামরিক সাফল্য দেখিয়েছে সেখানে চীনা অস্ত্রের ভূমিকা ছিল। কমিশনের বিবরণ অনুযায়ী সংঘাতটিকে চীন ব্যবহার করেছে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা এবং প্রদর্শনের সুযোগ হিসেবে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের যুদ্ধে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল পাকিস্তান। পরে এই সংখ্যা বাড়িয়ে 7 বলে দাবি করে ইসলামাবাদ। পাকিস্তান আরও জানায়, ভারতীয় হামলার জবাবে তারা 26টি ভারতীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নিজেদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি পাকিস্তানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার এই সংঘাত নিয়ে মন্তব্য করেছেন। সর্বশেষ তিনি দাবি করেন, ভারত পাকিস্তান 4 দিনের যুদ্ধে 8টি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছিল। বার্ষিক প্রতিবেদনে কমিশনটি উল্লেখ করে, পাকিস্তানের সংঘাত চলাকালে চীনা অস্ত্রশস্ত্রের উপর নির্ভর করছে এবং চীনা গোয়েন্দা সহায়তা পেয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা হয়েছে। ভারতের অভিযোগ, চীন পাকিস্তানকে সংঘাত চলাকালে ভারতের সামরিক অবস্থান বিষয়ে সরাসরি তথ্য দিয়েছিল। তবে পাকিস্তান এসব অভিযোগে অস্বীকার করেছে এবং চীনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে পাকিস্তানের সঙ্গে চীনের সামরিক সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে, যা আবারও ভারত চীন নিরাপত্তা উত্তেজনা বাড়িয়েছে। এর আগে 2024 সালের নভেম্বর-ডিসেম্বর দুই দেশ ওয়ারিয়র 8 নামে 3 সপ্তাহব্যাপী একটি সন্ত্রাস বিরোধী মহড়া পরিচালনা করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান আয়োজিত বহুজাতিক সামরিক মহড়া আমানে অংশ নেয় চীনের নৌবাহিনী। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা ইসলামাবাদ উড়িয়ে দিতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা ভারতকে কোনোভাবেই উপেক্ষা করছি না, কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বাস করছি না। আমার বিশ্লেষণ অনুযায়ী আমি ভারতের পক্ষ থেকে পূর্ণ মাত্রার কোনো যুদ্ধ বা নাশকতার শঙ্কা উড়িয়ে দিতে পারি না। এর মধ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ থাকতে পারে। আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। গত সোমবার ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে অপারেশন সিঁদুর ও ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত নিয়ে হুঁশিয়ারির পরে খাজা আসিফের এই মন্তব্য এলো। নয়াদিল্লিতে চাণক্য প্রতিরক্ষা সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে ভারতের সেনাপ্রধান বলেছেন, অপারেশন সিঁদুর ছিল কেবল একটি ট্রেলার যা 88 ঘন্টার মধ্যে শেষ হয়। ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান যদি সুযোগ দেয় তাহলে আমরা তাদের শেখাবো কিভাবে প্রতিবেশী দেশের সঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হয়। মূলত গত 10 নভেম্বর ভারতের নয়াদিল্লিতে একটি গাড়ি বিস্ফোরণ এবং একদিন পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত চত্বরে আত্মঘাতী হামলার পর থেকেই ধারাবাহিকভাবে হুমকি পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলা চালানো ইসরায়েলিদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই বিষয়ে জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকবেন বলেও জানান তিনি। স্থানীয় কর্মকর্তাদের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার বেথলহেমের কাছে জাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলিরা। এর আগে পার্শ্ববর্তী সাইড গ্রামে বেসামরিক নাগরিকদের উপর হামলা এবং সম্পত্তির ক্ষতি সাধন করে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে গত সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, পশ্চিম তীরে একটি ছোট চরমপন্থী গ্রুপ দীর্ঘদিন ধরে সহিংসতা, বিশৃঙ্খলা ছড়ানো এবং আইন নিজেদের হাতে নেওয়ার প্রচেষ্টা আমি গভীরভাবে লক্ষ্য করছি। তিনি আরো বলেন, পশ্চিম তীরের দাঙ্গাকারীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে আইনের প্রয়োগ করতে আমি ইতিমধ্যে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখব এবং মন্ত্রিসভার সদস্যরা এক্ষেত্রে আমাকে সহযোগিতা করবেন। শিগগিরই এই বিষয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হবে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, জাবাতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের গ্রেফতারে তল্লাশি অভিযান চলছে। পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতাজ বলেছেন, পশ্চিম তীরের সহিংসতা বন্ধে আলাদাভাবে রসদ বরাদ্দ এবং অর্থায়নের সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েলের সরকার। এটি সহিংসতা মোকাবেলায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করেন তিনি। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র
জাহরান মামদানি এই সপ্তাহে আবারও স্পষ্ট করে জানিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক শহরে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত জারি করা গ্রেফতারি পরোয়ানা তিনি মানবেন, যা তিনি নির্বাচনের আগেই প্রকাশ করেছিলেন। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক এই সময়ে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের সময় তাকে মামদানির অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন। ABC 7 এর সরাসরি সম্প্রচারে মামদানি নিউ ইয়র্ক সিটিকে আন্তর্জাতিক আইনের শহর বলে বর্ণনা করে বলেন, শহরটি আইসিপির 2024 সালের গ্রেফতারি পরোয়ানা, যেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে বেসামরিক লোকদের উপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধাস্ত্র হিসেবে অনাহার ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, আমি বারবার বলছি এটি আন্তর্জাতিক আইনের শহর, আর আন্তর্জাতিক আইনের শহর বলতে আন্তর্জাতিক আইন রক্ষা করা বোঝায়। এর মানে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা রক্ষা করা, তা সে বেনিয়ামিন নেতানিয়াহু হোক বা ভ্লাদিমির পুতিন। তিনি আরো বলেন, আমরা বৈশ্বিক শহর হলেও নিউ ইয়র্কবাসী যা চাই তা হলো আমাদের মূল্যবোধের ক্ষেত্রে ধারাবাহিকতা ও তার বাস্তবায়ন। এই আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাগুলো সম্পূর্ণভাবে পরীক্ষা করা, একটি বাস্তবে রূপ নেওয়ার জন্য সব আইনি সম্ভাবনা খুঁজে দেখা জরুরি। নির্বাচিত হওয়ার আগে অক্টোবর মাসে ফক্স নিউজের দ্য স্টোরি অনুষ্ঠানে মার্থা মামদানি বলেছিলেন, আইনি সুযোগ পেলে তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করবেন, কারণ নিউ ইয়র্ক এই ধরনের নীতিকে সমুন্নত রাখতে চায়। মামদানি আরো বলেন, তিনি এই জন্য নতুন কোনো আইন তৈরি করবেন না এবং একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নিরক্ষর নই, আমি বিদ্যমান আইনের সীমানার মধ্যেই থাকতে চাই। তিনি বলেন, আমি সব আইনি সম্ভাবনা ব্যবহার করে নিজের আইন তৈরি করব না। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। খামেনিকে মরণাস্ত্র উপহার দিল পুতিন, রাশিয়ার সুপার অস্ত্র হাতে পাচ্ছে ইরান, তেহরানের হাতে এখন রুশ আর 37M ক্ষেপণাস্ত্র, বিপাকে যুক্তরাষ্ট্র ইসরায়েল। পাকিস্তানি সেনাদের ব্যাপক হামলা, ভারতীয় 23 জঙ্গিকে খতম করল সেনারা, অভিযান চলছে। রুশ Su-57 চেকমেট যুদ্ধ বিমান পরীক্ষা শুরু, আরো শক্তিশালী হচ্ছে রাশিয়া। চুলের মুঠি ধরে টান, ভাইকে দেখতে যে পুলিশের হাতে নির্যাতিত ইমরান খানের বোনরা। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সাফল্যের গুণগান মার্কিন কংগ্রেসের প্রতিবেদনে। ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা, পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীর সতর্ক বার্তা। পশ্চিম তীর ফিলিস্তিনিদের উপর হামলাকারী ইসরায়েলিদের বিচারের ঘোষণা নেতানিয়াহুর। নিউ ইয়র্কে এলেই নেতানিয়াহুকে গ্রেফতারের অঙ্গীকার পুনর্ব্যক্ত মেয়র মামদানির। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।